সাথে আছি আমি আতিকুর রহমান। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। শুরুতেই 2024-25 অর্থ বছরের বাজেটের খবর। ব্যাংক খাত এখন নিয়ন্ত্রণহীন ও অরক্ষিত, কিন্তু এর থেকে উত্তরণে বাজেটে যে রূপরেখা দরকার ছিল তা দিতে ব্যর্থ হয়েছেন অর্থমন্ত্রী। নওয়াব আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, ঋণ খেলাপি ও ব্যাংক খাত সংস্কারে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, উল্টো কালো টাকা সাদা করার সুযোগ রেখে সৎ করদাতাদের প্রতি অন্যায় করা হয়েছে। যে জিনিসটা সবচেয়ে লক্ষ্য করছি, অর্থনীতির সমসাময়িক বাস্তবতা ও নতুন বাজেটের বিভিন্ন দিক পর্যালোচনায় এই আয়োজন করে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব এবং সম্পাদক পরিষদ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই ভঙ্গুর অবস্থায় অর্থনীতি, যা আরও খানিকটা উস্কে দিয়েছে চড়া মূল্যস্ফীতি, অব্যবস্থাপনা ও নীতি নির্ধারকদের স্বীকার না করার মানসিকতা। কিন্তু এর থেকে উত্তরণে যে ধরনের বাজেট দরকার ছিল তা দিতে ব্যর্থ হয়েছেন অর্থমন্ত্রী। বক্তারা বলেন, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রেখে সৎ করদাতাদের প্রতি অবিচার করেছেন অর্থমন্ত্রী। এছাড়া রাজস্ব আদায়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রারও সমালোচনা করা হয় অনুষ্ঠানে। তবে ঘুরে ফিরে গুরুত্ব পায় ব্যাংক খাতের বর্তমান দুরবস্থা। বলা হয়, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ কিংবা সংস্কারের কোনো আভাস নেই এবারের বাজেটে। ব্যাংকিং খাতের বিশৃঙ্খলা যেটা কথা বলা হয়েছে, আজাদ সাহেব বলেছেন, এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে আমি বলবো যে অর্থনীতির এই সবচেয়ে সংবেদনশীল খাতটি এখন প্রায় নিয়ন্ত্রণহীন, অরক্ষিত অবস্থায় বলা চলে। বাজেট ডেফিসিট ব্যাংক থেকে উঠতে থাকা, আরে ব্যাংক তো এমনি তো বড় বড় অবস্থা, ব্যাংকের লিকুইডিটি নাই, সেখান থেকে ট্রেজারি বিল দিয়ে তবে ব্যবসা বাণিজ্যের লোক কীভাবে ঋণ পাবে, ছোট শিল্প কীভাবে ঋণ পাবে, তারা যদি ব্যবসা যদি উজ্জীবিত না কর কোত্থেকে আনবে। বাংলাদেশ ব্যাংকে ইন্ডিপেন্ডেন্ট এবং তাকে অ্যাকাউন্টেবল না করতে পারে প্রত্যেকটা ব্যাংকে, এবং বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয় থেকে এটাকে আলাদা না করা যায়, রাজনৈতিক প্রভাবমুক্ত না করা যায়, তাহলে কিন্তু আমি মনে করি বাজেট আমি দিব, জনগণের ভোগান্তি বাড়বে, কিন্তু আসলে আমার এই বাজেট জনমুখী হবে বলে আমি মনে করি না। এই সময় ঘাটতি অর্থায়নে ব্যাংক ব্যবস্থার ওপর অতিমাত্রায় নির্ভরতার সমালোচনা করেন আলোচকরা। বলেন, এই প্রবণতা অব্যাহত থাকলে সম্ভব হবে না প্রয়োজনীয় বিনিয়োগ করা। বাজেট প্রণয়নে IMF এর প্রভাবের বিষয়টিও উঠে আসে অনুষ্ঠানে। বক্তারা বলেন, সংস্থার পরামর্শ আমলে নেওয়া হলেও সমান তালে গুরুত্ব দেওয়া হয়নি সাধারণ মানুষের প্রয়োজনীয়তা। IMF এর কথা শুনেছেন, দ্বিতীয় শুনেছেন, সরাসরি বলতে হয় অলিগার্কদের কথা শুনেছেন, দুজনের কথা শুনেননি। পরিশ্রমী উদ্যোক্তা, পরিশ্রমী অর্থনৈতিক কর্মী। আমাদের রাজস্বের 42% চলে যাচ্ছে প্রশাসনিক ব্যয় শুধুমাত্র। এটি কি আমাদের জন্য অ্যাফোর্ডেবল? এই বাজেট এই সরকারের যে কোয়ালিটি অফ সার্ভিস ডেলিভারি, তার জন্য কি আমরা রাজস্বের 42% ব্যয় করব? আমাদের কি পাট মন্ত্রণালয়, বস্ত্র মন্ত্রণালয় এগুলো দরকার আছে? একদিকে 9% ব্যক্তি খাতে ঋণ প্রবাহ, আবার ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়বে আপনার 27.3%, সেটা কিভাবে হবে? তো এই যে একটা অনেক গোজামিল, যে IMF এর যে শর্তগুলি সেটার সাথে মিল রেখেই কিন্তু করা হয়েছে, ওখানে যোগ বিয়োগ করে। এই সময় অর্থনীতি পুনরুদ্ধারে প্রশাসনিক সংস্কারের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। যে পদক্ষেপ, অন্যান্য পদক্ষেপ আরেকটা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী, দুর্নীতি সহায়ক ও ফাঁকা বুলির বাজেট বলে আখ্যায়িত করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, এই বাজেট দুর্বৃত্তায়নের সহায়তা করবে। নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যাংকিং ও জ্বালানি খাত নিয়ে স্পষ্ট কোনো পথনকশা নেই বাজেটে। প্রশ্ন তোলেন কালো টাকা সাদা করার সুযোগ নিয়েও। নতুন বাজেটের নানামুখী বিশ্লেষণ নিয়ে এই আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। বক্তারা বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের উপর দায় চাপিয়ে ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে সরকার। এ সময় বাজেটে ব্যাংক খাত, জ্বালানির দাম এবং টাকা পাচারের বিষয়ে সুনির্দিষ্ট কোনো রূপরেখা না থাকার সমালোচনা করেন অনেকে। আলোচকরা বলেন, খেলাপি ঋণের নামে ব্যাংক থেকে টাকা লুট হলেও নীরব ভূমিকায় রয়েছে সরকার। রাশিয়া ইউক্রেন যুদ্ধের উপরে চাপিয়ে দিয়ে এটা বের হয়ে যাওয়া হয়েছে। আমাদের নিজেদের ভিতরে যে খামতিগুলো ছিল এগুলোকে বলা হয় নাই। ব্যাংকিং সেক্টর নিয়ে যথেষ্ট পরিমাণ কোনো আলোচনা নাই। আমাদের সুশাসন বিষয়ে কোনো কথা হয় নাই। ইলেকট্রিসিটি, এনার্জির সাপ্লাই ঠিক থাকবে কিনা বলা হয় নাই।
এটার দাম বাড়বে কিনা সামনের দিকে এই ধরনের কোনো প্রেডিক্টেবিলিটি দেওয়া হয় নাই। ব্যাংকিং গভর্নেন্স নিয়ে বোধহয় আমার মনে হয় বাজেট সবচেয়ে বেশি নীরব। এই ব্যাংকিং গভর্নেন্স যেটা এনপিএল এবং এনপিএল এর একটা বড় অংশ প্রভাব খাটিয়ে, যেটা আসলে এনপিএল বলা যায় নাকি আমি শিওর না, এটা আসলে লুট হয়ে গেছে এই টাকাটা। অনুষ্ঠানে সামষ্টিক অর্থনীতির বিভিন্ন দুর্বলতা ও সংকট তুলে ধরেন বক্তারা। বলেন অবস্থার উন্নয়নে স্পষ্ট ঘোষণা নেই নতুন বাজেটে, তাই একে উচ্চাভিলাষী, দুর্নীতি সহায়ক ও ফাঁকা বুলি বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক। জানান অর্থ পাচারকারীদের রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করছে সরকার। এ সময় বাজেটে আর্থিক সংস্কারে রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি রয়েছে বলে জানান নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। এটি একটি উচ্চাভিলাষী ফাঁকা বুলির বাজেট। এটি হচ্ছে বৈষম্যমূলক বাজেট, সংবিধান পরিপন্থী বাজেট। এখানে শুভঙ্করের ফাঁকি ভরপুর একটা বাজেট। আমার একটা বাজেট যেটা জবাবদেহীন প্রক্রিয়ায় বাস্তবায়নযোগ্য বাজেট। এটি দুর্নীতি সহায়ক। Where is the approach? What is the tactics which we are all going to take to deal with this current situation? রাজনৈতিকভাবে যে বিশ্বস্ততা দেখানোর কথা ছিল, এই বাজেট সেই রাজনৈতিক বিশ্বস্ততা দেখায়নি। বক্তারা বলেন দেশের ব্যাংক খাতের লুটপাটকারীরাই এখন রাষ্ট্রীয় পথ প্রদর্শকের ভূমিকায়। বাংলাদেশে কর ফাঁকির পথ প্রদর্শক, বাংলাদেশে অর্থ পাচারের পথ প্রদর্শক যারা, তারা কিন্তু এখন রাষ্ট্র ক্ষমতায় অন্যতম শক্তিশালী। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থাপনা বা আর্থিক খাতের সংস্কারের উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেই ঘোষিত বাজেটে। ফলে চলমান সংকট আরও দীর্ঘায়িত হতে পারে, এমন মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সেলিম রায়হানের। সোমবার সকালে বাজেট নিয়ে সেমিনারের আয়োজন করে অর্থনীতি বিভাগ। বক্তারা বলেন স্পষ্ট রূপরেখা না থাকায় শিগগিরই লাগাম টানা যাবে না চড়া মূল্যস্ফীতির। আবার চড়া সুদহারের কারণে বাধাগ্রস্ত হবে বেসরকারি খাতের বিনিয়োগ। সেমিনারে বলা হয় ঋণখেলাপি রোধে সরকারের কঠোর পদক্ষেপ অর্থনীতির জন্য সহায়ক হবে। প্রয়োজনে ব্যাংক কমিশন গঠনের মাধ্যমে আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনার পরামর্শ দেওয়া হয়। ইনভেস্টমেন্ট টার্গেটটাকেও একটু রিয়েলিস্টিক করা, আমি বলছি যে গ্রোথ, ইনভেস্টমেন্ট, ইনফ্লেশনটাকে ওভাবে একটু রিয়েলিস্টিক টার্গেট ফিক্স করলে বাজেটে কিন্তু কনসিস্টেন্ট আর অনেক কিছু পাওয়া যাবে। ফরেন রিজার্ভের ক্ষেত্রেও যে প্রস্তাবনাটা আছে যে এন্ড অফ দ্য ফিসক্যাল ইয়ার প্রায় $35 বিলিয়ন মতো বাড়বে, সেটাও কিন্তু ইটস কাইন্ড অফ আ বিগ কনসার্ন যে আমরা আগামী 1 বছরে এত ফরেন রিজার্ভ বাড়াতে পারবো কিনা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 এর রিপোর্ট যে একটা বিরতি নিচ্ছি, একটু পরেই ফিরবো, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, প্রতিটি বাজেটের এক ধরনের ফিলসফি বা দর্শন থাকে, অর্থাৎ বাজেটের মাধ্যমে কি অর্জন করতে চাওয়া হচ্ছে তা বোঝা যায়। সেই ধারাবাহিকতায় নতুন অর্থমন্ত্রীর বাজেট ফিলসফিটা বুঝবার চেষ্টা করছিলাম এবং অর্থমন্ত্রী আজকেই বলেছেন যে সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজ করবে এবারের বাজেট, কিন্তু আদতে ঘোষিত বাজেট দেখে মনে হতেই পারে যে এই বাজেটের দর্শনই হলো সাধারণের জীবনযাত্রা সহজ করা নয়, বরং চাপে ফেলা। দাম বৃদ্ধির দীর্ঘ তালিকার বিপরীতে দাম কমতে পারে এমন পণ্যের সংখ্যা এতটাই কম যে রীতিমতো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া কঠিন। তাই আর কথা না বাড়িয়ে একটু চোখ রাখতে চাই এবারের বাজেটে কোন কোন পণ্যের দাম বাড়তে পারে অথবা কমতে পারে। প্রতি বছরের মতোই দুঃসংবাদ দিয়ে শুরু করছে, অর্থাৎ দাম বৃদ্ধির তালিকা, এবং এই তালিকার শুরুতেই বরাবরের মতনই থাকছে সিগারেট, যেখানে সম্পূরক শুল্ক 65 থেকে 66% করা হয়েছে। এবং এবারের বাজেটে কিন্তু বলা হয়েছে যে সিগারেট মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি পণ্য। যদিও এই ক্ষতিকর পণ্যটি অর্থাৎ ধূমপান আদৌ কমাবেন কিনা দাম বৃদ্ধির ফলে তা অবশ্য গবেষণার দাবি রাখে। এবং এবারে পরের যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে অর্থমন্ত্রী এবার কি কারণে যেন কার্বোনেটেড বেভারেজ অর্থাৎ কোক, পেপসি, 7 আপ, স্প্রাইট এ ধরনের কোমল পানীয়, বিভিন্ন রকমের জুস এবং আইসক্রিম এ ধরনের পণ্যের ওপর খেপে গিয়েছেন। এবং এ ধরনের পণ্যের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে সম্পূরক শুল্ক 25 থেকে 30% করা হয়েছে। কার্বোনেটেড বেভারেজের ক্ষেত্রে, বিভিন্ন রকম জুসের ক্ষেত্রে তা 5 থেকে 15 এবং আইসক্রিমের ক্ষেত্রে 5 থেকে 10% করা হয়েছে। সরকার যদিও আমরা খেয়াল করছি যে বারবারই বলে যাচ্ছেন যে একটি স্মার্ট বাংলাদেশ তৈরি করবার কথা, অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল ফোনের যে সেবাগুলো রয়েছে সেখানে আমরা সম্পূরক শুল্ক 15% পরিবর্তে 20% হতে দেখছি। অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে যখন আপনি কথা বলবেন কিংবা ডেটা প্যাক ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু খরচ বাড়বে। এবং দর্শক, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে কিছুদিন আগের তীব্র তাপপ্রবাহের কথা, এবং সেই সময় সাধারণ মানুষও কিস্তিতে হলেও একটি এসি কিনবার চেষ্টা করেছিলেন এবং সম্ভবত সরকারের সেই চেষ্টা পছন্দ হয়নি, কারণ আমরা দেখতে পেয়েছি যে এবারে
এসি উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ের যে মূসক আরোপ সেটি ভ্যাট ছিল আগে 5%, সেটি 7.5% করা হয়েছে। এবং অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় খেয়াল করছিলাম যে তিনি বলছেন যে এয়ার কন্ডিশন সাধারণ জনগণ ব্যবহার করে না বিধায় এর আমদানি শুল্কে রেয়াতি হার প্রত্যাহার করা হলো। সাধারণ মানুষকে সম্ভবত এখন থেকে গরম সহ্য করেই টিকে থাকতে হবে এটি নিয়তেই। সেই সাথে রেফ্রিজারেটর এবং ফ্রিজারেরও আমরা দেখছি যে উৎপাদন পর্যায়ে যে 5% ভ্যাট ছিল তা 7.5% করা হয়েছে। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে 2-3 বছর আগে হাতের ঝিলে শতভাগ আলোক উৎসব করা হয়েছিল এবং তারপর পরে আমরা দেখেছি যে দেশ জুড়ে ব্যাপক রকম লোডশেডিংও হয়েছে। এরপর বিদ্যুতের দাম এতবারই বৃদ্ধি পেয়েছে যে মনে রাখতে রাখতে একটা সময় হিসাবে গরমিল হয়ে যাচ্ছিল। সেখানেই সরকার থেমে থাকছে না, বিদ্যুতের যে প্রিপেইড মিটার রয়েছে সেটির দাম বাড়ানো হচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ে আপনি যদি এনার্জি সেভিং ল্যাম্প ব্যবহার করতে চান সেটিরও দাম বাড়ানো হচ্ছে। যাই হোক, বাসার নিরাপত্তার কথা ভেবে আপনি যদি বাসায় সিসি ক্যামেরা লাগাতে চান অথবা একটি সিকিউরিটি সার্ভিসের মাধ্যমে বাসায় দারোয়ান নিয়োগ করতে চান সেক্ষেত্রে আপনি স্বস্তি পাবেন না। তো সিকিউরিটি সার্ভিসের জন্য 10% থেকে ভ্যাট 15% হয়েছে। এবং নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করতে করতে আপনার যদি হাসপাতালে যাওয়ার উপক্রম হয় এবং শেষ পর্যন্ত যদি আপনি হাসপাতালে ভর্তিও হতে হয় সেখানে আপনার জন্য দুশ্চিন্তা অপেক্ষা করছে, কারণ যে সকল বেসরকারি উদ্যোগে নির্মিত হাসপাতাল ছিল এবং তাদের যেসব নির্মাণ সামগ্রী এবং উপকরণ আমদানিতে রেয়াতি সুবিধা ছিল সেগুলো কিন্তু আমরা দেখছি প্রত্যাহার করা হয়েছে। 1% থেকে আমরা দেখছি যে 10% সেখানে নিয়ে আসা হচ্ছে। এবং দুশ্চিন্তা কমাতে যদি ডাক্তার আপনাকে হাওয়া বদলের পরামর্শ দেয় এবং আপনি ভাবেন যে দাম বৃদ্ধির এই তালিকা দেখে মন উৎফুল্ল করতে, আমরা যদি পরের কার্ডটি দেখে আসি তাহলে দেখবো যে মন উৎফুল্ল হবার বদলে আপনার আসলে বিমর্ষই হতে হবে। আপনি অ্যামিউজমেন্ট পার্ক কিংবা থিম পার্কেও যেতে পারছেন না, সেখানে ভ্যাট 7.5 থেকে 15% করা হয়েছে। এবং এইসব দেখে যদি আপনি ভাবেন যে আর দেশেই থাকবেন না, দেশের বাইরে ঘুরতে যাবেন, সেখানে আপনার জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। তার কারণ হচ্ছে ট্যুর অপারেটর সেবার উপর যেসব বিদ্যমান মূসক অব্যাহতি ছিল তা কিন্তু প্রত্যাহার করা হয়েছে। এবার বাজেটের একটি ব্যাপার আমার কাছে একটু অবাক লেগেছে, সেটি হচ্ছে যে সরকার স্বীকার করে নিয়েছে বাজেটে যে দেশীয় বিমান পরিচালনাকারী সংস্থাগুলো বিদেশি সংস্থাগুলোর তুলনায় ক্রমশ পিছিয়ে পড়েছে। এবং সেজন্য সরকার যে কাজটি করেছে যে আমরা দেখছি যে এয়ারক্রাফট ইঞ্জিন এবং প্রপেলারের আমদানি পর্যায়ের ভ্যাট অব্যাহতি দিয়েছে। অন্যদিকে বিমানের টিকিটের উপর যে আবগারি শুল্ক ছিল সেটি কিন্তু প্রত্যাহার করা হয়নি। এই এয়ারক্রাফট ইঞ্জিন আর প্রপেলার আমদানির উপর ভ্যাট অব্যাহতির মাধ্যমে আসলে বিমানের টিকিট কিভাবে কমবে সেটা আমার কাছে বোধগম্য হচ্ছে না। আপনারা বুঝতে পারলে হয়তো জানাবেন। এবং এই সব কিছু দেখে যদি আপনি ভাবেন দাম বৃদ্ধির এই জাতাকলে পিষ্ট হয়ে যখন দেখছেন যে আর কোনোভাবেই খরচ সামলাতে পারছেন না, আপনার সম্পত্তি নিলামে তুলতে হবে, সেই নিলামে তুলতে যে আপনার জন্য দুঃসংবাদ অপেক্ষা করবে এ কারণেই, কারণ নিলাম সেবার ওপর যে 10% মূসক ছিল সেটি কিন্তু 15% করা হয়েছে। এবং এই সব দেখে রাগে ক্ষোভে কারো মাথায় ইট ছুঁড়ে মারবেন তার উপায় থাকছে না, কারণ ইটেরও দাম বাড়ানো হয়েছে। এই দাম বৃদ্ধির তালিকা দেখে আপনার যদি গলা শুকিয়ে যায়, কারণ যেহেতু অন্য কোনো ধরনের পানীয় আপনি পান করতে পারছেন না, কার্বোনেটেড বেভারেজ আপনার জন্য অফ হয়ে গেছে, জুস অফ হয়ে গেছে, ভাবছেন একেবারে বিশুদ্ধ নির্মল পানীয় পান করবেন, সেখানে আপনার জন্য দুশ্চিন্তা অপেক্ষা করছে। কারণ ওয়াটার পিউরিফায়ার যে রয়েছে সেই ওয়াটার পিউরিফায়ার আমদানিতে 10% থেকে মূসক 15% করা হয়েছে। এবং এর ফলে আপনি যদি পানি না খেতে খেতে কিডনির 12টা বাজিয়ে ফেলেন, অর্থাৎ আপনার যদি ক্রনিক কিডনি ডিজিজ হয়, তখন অবশ্য সরকার আপনার জন্য একরকম সুখবর রেখেছে। তার কারণ কিডনি রোগীর ডায়ালাইসিসের জন্য যে ডায়ালাইসিস ফিল্টার এবং সার্কিট রয়েছে সেগুলোর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দাম কমানো হয়েছে। এই সাথে দাম কমার তালিকা আমরা পরের প্রোডাক্টটি দেখে আসি। সেখানে রয়েছে মিথানল বা মিথাইল অ্যালকোহল। অ্যালকোহল শব্দটি শুনেই যাদের চোখ চকচক করে উঠছে তাদেরকে একটু জানিয়ে রাখা ভালো, এই অ্যালকোহল সেই অ্যালকোহল নেই। এটি মূলত ওষুধ, উড বার্নিশ, ওয়াশিং প্ল্যান্ট, পেইন্ট, পার্টিকেল এসবের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এবং পরের প্রোডাক্টটি যদি আমরা দেখি তাহলে দেখব যে বাসায় আপনার খাওয়া দাওয়া না থাকুক, প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছেন কি পারছেন না, সরকার তা নিয়ে চিন্তা না করা হয়েছে। প্রস্তাবিত বাজেট পর্যালোচনায় এমন অভিযোগ করেছেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। বলেন ব্যবসার খরচ কমালে দরকার হবে না প্রণোদনার, কেবল নড়বড়ে নীতির কারণে আস্থা হারাচ্ছেন দেশি বিদেশি বিনিয়োগকারীরা। অর্থনীতিকে এগিয়ে নিতে জোর দেওয়া হয় দেশব্যাপী অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগে, যেখানে বিনিয়োগ আকর্ষণে দেয়া হয় সরকারি নানা সুবিধার প্রতিশ্রুতি। গেল কয়েক বছর ধরে এমন আলোচনা থাকলেও বাস্তবে তার ফল শূন্য, যার সবশেষ প্রতিফলন ঘোষিত বাজেটে, যা বিস্তারিত তুলে ধরা হয় বিদেশি বিনিয়োগকারীদের এই অনুষ্ঠানে। সংগঠনটির নেতারা বলছেন বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে আয়ের উপর 27.5% পর্যন্ত কর আরোপ করা হয়েছে, অথচ সরকারি অর্থনৈতিক অঞ্চলে এই হার শূন্য। বেজা থেকে বলা হয়েছে যে স্পেশাল ইকোনমিক জোনে আমরা বেনিফিট দিব এবং সেই কারণে নিয়ে আসছি। তারপরে যখন একটা বাজেটে ঘোষণা করে বলে দিই যে এটা এখন আর নেই, তখন কিন্তু দেশের বিশ্বাসযোগ্যতা প্রশ্ন ওঠে। প্রমিসের ভিত্তিতে আমরা ইনভেস্ট করছি, সেই প্রমিসটা যদি চেঞ্জ হয়ে যায় আমাদেরকে আরেকবার কনভিন্স করানো কিন্তু খুব ডিফিকাল্ট। সো এই ভূতাপেক্ষ এই শব্দটা মনে হয় আমাদের ডিকশনারি থেকে মুছে ফেলা উচিত, কারণ ভূতাপেক্ষ জিনিসের জন্য আমি বাজেট করতে বসি না, আমি বাজেট করতে বসছি সামনের বছরের জন্য।
অন্যদিকে আমেরিকান চেম্বারের অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যবসা বান্ধব নীতির অভাবে সংকট বাড়ছে অর্থনীতিতে। জানান, ব্যবসার খরচ কমানোর ব্যবস্থা করলে প্রণোদনা দেওয়ার প্রয়োজন হবে না। এ সময় এনবিআরের সাবেক চেয়ারম্যান বলেন, রাজস্ব আহরণ ঠিক রাখতে হলে অর্থনৈতিক সক্ষমতার বিকল্প নেই। যদি 5 ইয়ার্সের প্ল্যানটা না থাকে, একটা রিজিড প্ল্যান যদি না থাকে, তাইলে এই যে এতদিন 0 ছিল সেটাকে 1% করছে, এখন অনেকে ডিসকারেজ ফিল করবে। এই জায়গাটা আমার মনে হয় এটাকে রিভিউ করা দরকার। এনবিআরের নিজস্ব সক্ষমতার ব্যাপারটি তো আছেই, তার চাইতে বড় সক্ষমতা হচ্ছে অর্থনীতির থেকেই কিন্তু রেভিনিউটা আর্ন হবে। অর্থনীতিতে যদি ভালো কাজকর্ম চলে তাহলে ভ্যাট আদায় হবে। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে করমুক্ত আয়ের সীমা 4.5 লাখ টাকায় উন্নীত করার দাবিও উঠে আসে আলোচনায়। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। জাতীয় সংসদে চলতি 2023-24 অর্থ বছরের জন্য 37,817 কোটি 40 লাখ টাকার সম্পূরক বাজেট পাশ হয়েছে। এর মাধ্যমে সরকারের যেসব মন্ত্রণালয় বা বিভাগ তাদের মূল বরাদ্দের বেশি ব্যয় করেছে তার অনুমোদন দেয়া হলো। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সোমবার নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2024 সংসদে তোলেন। 30 জুন শেষ হতে যাচ্ছে চলতি অর্থ বছর, যার কার্যক্রম নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরিকৃত অর্থের বেশি বরাদ্দ ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য এই বিল আনা হয়। পরে কণ্ঠ ভোটে তা পাশ হয়। চলতি অর্থ বছরে 62টি মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে 7,61,785 কোটি টাকা বরাদ্দ ছিল। সার্বিকভাবে 47,367 কোটি টাকা কমে সংশোধিত বাজেট দাঁড়িয়েছে 7,14,418 কোটি টাকায়। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24-এর পর্যায়ে আরও একটা বিরতির সময় হলো, সঙ্গেই থাকুন। প্রস্তাবিত বাজেটে ব্যাংক খাত সংস্কারের তেমন কোনো উদ্যোগ নেই, বরং অনিয়ম অব্যবস্থাপনায় ডুবতে বসায় খাত থেকেই বাজেট ঘাটতির 1,37,000 কোটি টাকার বেশি ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। শেয়ার বাজার নিয়েও বাজেটে তেমন কোনো আশার বাণী শোনাননি অর্থমন্ত্রী। রিপোর্ট করেছেন মাসুম মিয়া। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। মুদ্রা বাজারে এখনও থামেনি অস্থিরতা। রিজার্ভে টানাটানি, ডলার সংকট থেকে দেশের ব্যাংক খাতে টাকার টান। অনিয়ম অব্যবস্থাপনায় খেলাপি ঋণ পাহাড় চূড়ায় ঠেকেছে। এমনকি চলতি হিসাবের ঘাটতি নিয়ে চলছে বেশ কয়েকটি ইসলামী ধারার ব্যাংক। শৃঙ্খলা ফেরাতে ব্যাংক একীভূতকরণ নিয়ে লেজে গোবরে নিয়ন্ত্রক সংস্থা। এবং এমন পরিস্থিতিতে বাজেটে দেশের ব্যাংক খাতের সংস্কারের বড় উদ্যোগের দিকে তাকিয়েছিলেন বিশ্লেষকরা। আশা ছিল 2024-25 অর্থ বছরের বাজেটে ব্যাংক খাত নিয়ে বিশেষ ঘোষণা থাকবে অর্থমন্ত্রী হাসান মাহমুদ আলীর। তবে বাজেট বক্তব্যে সচেতনভাবেই বিষয়টি এড়িয়ে যান অর্থমন্ত্রী, যাতে হতাশ অর্থনীতিবিদরা। এই প্রত্যাশা তো বহুদিন আগে থেকে ছিল, তো এইবার প্রত্যাশা আর একটু বেশি ছিল, কারণ ব্যাংকিং খাতের অবস্থা অনেকই রিয়েলি দুর্বল। আর আমি যে বললাম যে ব্যাংক খাতই হচ্ছে আমাদের আর্থিক ব্যবস্থার সবচেয়ে বড় সম্বল। তো এইটাকে যদি আমরা শক্তিশালী না করতে পারি তাহলে তো আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্কই তো থমকে দাঁড়াবে, তাই না? তবে ব্যাংক খাতের সুশাসন ফেরাতে উদ্যোগ না থাকলেও এ খাত থেকে ঋণ নেওয়া বাড়ানোর কথা ভুলেননি অর্থমন্ত্রী। বাজেটের ঘাটতি মেটাতে 2024-25 অর্থ বছরে ব্যাংক খাত থেকে ঋণ নেবেন 1,37,000 কোটি টাকা। চলতি অর্থ বছরে যা ছিল 1,32,000 কোটি টাকা। গতানুগতিক করে নাই যে বাজেটের সাইজটা। দেশের ব্যাংক খাত এমনিতেই নাজুক, তার উপর বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক নির্ভরতার সমালোচনায় বিশ্লেষকরা বলেন এতে কমবে বিনিয়োগ কর্মসংস্থান। ঘাটতি এত বড় ঘাটতি আর ব্যাংক সেক্টরে নাও থাকতে একেবারে কোনো যুক্তিই নাই, কারণ এমনি ওরা লিকুইডিটি ক্রাইসিস আছে। তারপরে আপনি সংকোচনের মুদ্রানীতি করেছেন, তারপরে ব্যাংকের উপর অনীহা নাই, লোকজনে ব্যাংকের ডিপোজিটও দিতে যাচ্ছে না। সো ব্যাংকের তো অর্থই থেকে পাবে। তবে এই টাকাটা যদি নিয়ে নেয় সরকার ট্রেজারি বিল, ট্রেজারি বন্ডের মাধ্যমে ব্যাংক থেকে, তবে প্রাইভেট সেক্টরে বিনিয়োগ করার কিছু পাবে না। চলতি অর্থ বছর পর্যন্ত ব্যাংক খাতে সরকারের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 4,50,000 কোটি টাকা, আর বাংলাদেশ ব্যাংকে এই দেনা 1,43,000 কোটি টাকা। বিশ্লেষকদের পরামর্শ, আগামী অর্থ বছরে কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন টাকা ছাপিয়ে ঋণ না নেয়ার, এতে বাড়তি হাওয়া দেবে মূল্যস্ফীতিতে। সমস্যা সমাধানে, ঘাটতি মোকাবেলায় বন্ড ব্যবস্থা থেকে অর্থ সংগ্রহের তাগিদ অর্থনীতিবিদদের। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।
দর্শক, প্রতিটি বাজেটের এক ধরনের ফিলসফি বা দর্শন থাকে, অর্থাৎ বাজেটের মাধ্যমে কি অর্জন করতে চাওয়া হচ্ছে তা বোঝা যায়। সেই ধারাবাহিকতায় নতুন অর্থমন্ত্রীর বাজেট ফিলসফিটা বুঝবার চেষ্টা করছিলাম এবং অর্থমন্ত্রী আজকেই বলেছেন যে সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজ করবে এবারের বাজেট, কিন্তু আদতে ঘোষিত বাজেট দেখে মনে হতেই পারে যে এই বাজেটের দর্শনই হলো সাধারণের জীবনযাত্রা সহজ করা নয়, বরং চাপে ফেলা। দাম বৃদ্ধির দীর্ঘ তালিকার বিপরীতে দাম কমতে পারে এমন পণ্যের সংখ্যা এতটাই কম যে রীতিমতো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া কঠিন। তাই আর কথা না বাড়িয়ে একটু চোখ রাখতে চাই এবারের বাজেটে কোন কোন পণ্যের দাম বাড়তে পারে অথবা কমতে পারে। প্রতি বছরের মতোই দুঃসংবাদ দিয়েই শুরু করছে, অর্থাৎ দাম বৃদ্ধির তালিকা, এবং এই তালিকার শুরুতেই বরাবরের মতনই থাকছে সিগারেট, যেখানে সম্পূরক শুল্ক 65 থেকে 66% করা হয়েছে। এবং এবারের বাজেটে কিন্তু বলা হয়েছে যে সিগারেট মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি পণ্য। যদিও এই ক্ষতিকর পণ্যটি অর্থাৎ ধূমপান আদৌ কমাবেন কিনা দাম বৃদ্ধির ফলে তা অবশ্য গবেষণার দাবি রাখে। এবং এবারে পরের যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে অর্থমন্ত্রী এবার কি কারণে যেন কার্বোনেটেড বেভারেজ অর্থাৎ কোক, পেপসি, 7 আপ, স্প্রাইট এ ধরনের কোমল পানীয়, বিভিন্ন রকমের জুস এবং আইসক্রিম এ ধরনের পণ্যের ওপর খেপে গিয়েছেন। এবং এ ধরনের পণ্যের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে সম্পূরক শুল্ক 25 থেকে 30% করা হয়েছে। কার্বোনেটেড বেভারেজের ক্ষেত্রে, বিভিন্ন রকম জুসের ক্ষেত্রে তা 5 থেকে 15 এবং আইসক্রিমের ক্ষেত্রে 5 থেকে 10% করা হয়েছে। সরকার যদিও আমরা খেয়াল করছি যে বারবারই বলে যাচ্ছেন যে একটি স্মার্ট বাংলাদেশ তৈরি করবার কথা, অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল ফোনের যে সেবাগুলো রয়েছে সেখানে আমরা সম্পূরক শুল্ক 15% পরিবর্তে 20% হতে দেখছি। অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে যখন আপনি কথা বলবেন কিংবা ডেটা প্যাক ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু খরচ বাড়বে। এবং দর্শক, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে কিছুদিন আগের তীব্র তাপপ্রবাহের কথা, এবং সেই সময় সাধারণ মানুষও কিস্তিতে হলেও একটি এসি কিনবার চেষ্টা করেছিলেন এবং সম্ভবত সরকারের সেই চেষ্টা পছন্দ হয়নি, কারণ আমরা দেখতে পেয়েছি যে এবারে এসি উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ের যে মূসক আরোপ, সেটি ভ্যাট ছিল আগে 5%, সেটি 7.5% করা হয়েছে। এবং অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় খেয়াল করছিলাম যে তিনি বলছেন যে এয়ার কন্ডিশন সাধারণ জনগণ ব্যবহার করে না বিধায় এর আমদানি শুল্কে রেয়াতি হার প্রত্যাহার করা হলো। সাধারণ মানুষকে সম্ভবত এখন থেকে গরম সহ্য করেই টিকে থাকতে হবে, এটি নিয়তি। সেই সাথে রেফ্রিজারেটর এবং ফ্রিজারেটর আমরা 57,000 নিবন্ধিত হয়ে মাসিক জমা দিচ্ছেন। তবে প্রবাস স্কিমে এই সময়ে যুক্ত হয়েছে 799 জন। এছাড়া 1 জুলাই থেকে নতুন চাকরিতে যোগদানকারীদের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে প্রত্যয় স্কিম কার্যকর হবে। 3 লাখ নিবন্ধনের মাধ্যমে মোট জমা হয়েছে 86,68,00,000 টাকা, যা থেকে সরকারি ট্রেজারি বন্ডে 62 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। দর্শক, এই ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস রিপোর্টের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।